আজ তোমাদের শোনাচ্ছি সুরভি ঘটকের আয়না ট্রিটমেন্ট। শীতের দুপুর, মামার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি আর ছোটো মাসি কমলালেবু খেতে খেতে রোদ সেঁকছিলাম। ক্যাঁচ করে গেট খোলার শব্দ হলো। সঙ্গে সঙ্গে রেলিং টপকে দৃষ্টিটা ছুঁড়ে দিলাম নিচে। একজন মাঝবয়সী ভদ্রমহিলা থাপুস থুপুস করে এগিয়ে আসছেন বারান্দার দিকে। আমরা দুজনেই একসঙ্গে আঁতকে উঠলাম। এই রে! একজন আপাদমস্তক নিরীহ ভদ্রমহিলাকে দেখে এভাবে আঁতকে ওঠার অবশ্য কোনো মানেই হয় না। ভদ্রমহিলা চোর বা ডাকাত নন, দিদুনের প্রতিবেশী। আমাদের আঁতকে ওঠার কারণটা হলো আজ দিদুনের দিবানিদ্রার অবসান। ফলে বিকেলে দিদুনের অবশ্যম্ভাবী মাথা ধরা, আর তারই ফলস্বরূপ আমাদের ফরমাসি জলখাবারের ইতি। আজ আমাদের কপালে স্রেফ রুটি তরকারি নাচছে। ভাবা যায়, শীতের দিনে ফুলকপির সিঙ্গারা নয়, কড়াইশুঁটির কচুরি নয়, ভেজিটেবিল চপ নয়, স্রেফ বাংলা রুটি তরকারি। ভাবতেই মনের ভেতরটা কেমন যেন বিস্বাদ হয়ে গেল। ভদ্রমহিলা ততক্ষণে বেলের সুইচে হাত রেখেছেন। টুং টাং শব্দে দিদুর চোখে আসবো ঘুমটুকু নিশ্চয়ই ফুরুত। দিদুনের প্রতিবেশী এবার ঝাড়া 2 ঘন্টা ধরে রাশি রাশি গুলগল্প শোনাতে থাকবেন, আর মাঝে মাঝে পাতিহাসের মতো গলায় দমক দিয়ে দিয়ে হাসবেন। আর বেচারি দিদুন বান্ধবীর সব কথাই যেন বিশ্বাস করছেন এমন ভাব করে সমানে তাল দিয়ে যাবেন। ও মা, তাই বুঝি? সত্যি? তুমি পারো বাবা। তবে আমি লক্ষ্য করেছি এই সমস্ত কথা বলার ফাঁকে ফাঁকে দিদুন বারবারই ঘড়ির দিকে তাকান। বোধহয় মনে মনে 4টে বাজার প্রতীক্ষা করেন, কারণ 4টে বাজলেই ভদ্রমহিলা ঝেড়ে মেরে উঠে বাড়ির দিকে রওনা হবেন। ওই সময় তার বাড়ির ঠিকে কাজের বউটি বাসন মাজতে আসে যে। দিদুনের এই বারবার ঘড়ি দেখার মধ্যে যে বিরক্তিটুকু ফুটে ওঠে, সেটা ভদ্রমহিলা দেখেও যেন দেখেন না। দেখলে চলেই বা কী করে? দিদুনের মতো এমন সহনশীল শ্রোতা আর যত্রতত্র তো পাওয়া যাবে না। সুতরাং ভদ্রমহিলা বেশ জাঁকিয়ে বসে তার সব কটা গুলগপ্প উজাড় করে শুনিয়েই সেদিনকার মতো ক্ষান্ত দেন। 2 দিন পরে আবার নতুন স্টক নিয়ে হাজির। সত্যি দিনের পর দিন দিদুন কি করে যে সহ্য করেন। দিদুনের প্রতিবেশীর লেটেস্ট টপিকটা শোনার জন্য আমরা শীতরোদের মায়া কাটিয়ে নিচে নেমে এলাম। ততক্ষণে বাড়ির কাজের মেয়েটা বারান্দার দরজা খুলে অতিথি আগমনের পথ প্রশস্ত করে দিয়েছে। দেখলাম ভদ্রমহিলা তার ধবধবে সাদা স্পঞ্জ রসগোল্লার মতো শরীরটা নিয়ে হেলে দুলে দিদুনের ঘরের দিকে এগিয়ে চলেছেন। কি করছো সুমিতা দি? দিদুন তার আতখোলা চোখে অর্ধেক বিরক্তি চেপে নিয়ে জিজ্ঞাসা করলেন। কে? মনে মনে ভাবলাম, এই অসময় কে আর হতে পারে গুলমাসি ছাড়া? গুলমাসি। ভদ্রমহিলার এই তাৎক্ষণিক নামকরণটা হঠাৎই মাথায় এসে যাওয়ায় বেশ মজা লাগলো। পরে এই নাম দিয়েই তো থাক, পরের কথা পরে। দিদুনের দরজার সামনে দাঁড়িয়ে ভদ্রমহিলা ফের বিগলিত হলেন। ভেতরে আসবো? দিদি। মল্লিকা বুঝি? এসো এসো। শীতকাথার ওমটুকু ছেড়ে উঠে বসলেন দিদুন। ঘুমোচ্ছিলেন বুঝি? ওই একটু গড়িয়ে নিচ্ছিলাম আর কি। ভদ্রমহিলা আর এক মুহূর্ত নষ্ট করলেন না, লাটায়ের সুতো ছাড়তে থাকেন। জানো তো সুমিতা দি, কাল আমার বাড়িতে সে কি কাণ্ড! রাত প্রায় 11টা হবে, আমার কর্তা এক পেল্লায় ইলিশ এনে হাজির। তা 9 করে 8-9 কেজির তো হবেই হবে। বলেই ভদ্রমহিলা মুখের ভেতর পানের খিলিটা এগাল থেকে ওগালে চালান করে দেন। দিদুন একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছিলেন। এই কদিন কি বৃষ্টিটাই গেল বলো তো? শীতকালে এমন বৃষ্টি বাবা জন্মে দেখিনি। ভিজে জামা কাপড় নিয়ে
একবার এদিক একবার ওদিক। ভদ্রমহিলা কথার খেই হারাবার পাত্রই নন। দিদুনের মিনমিনে গলাকে চাপা দিয়ে এক পর্দা উঁচুতে নিজের বক্তব্য রাখতে শুরু করে দিলেন। বাপরে, কি গলা! ঠিক যেন মেঝেতে বালি ছড়িয়ে তার উপর কাঁসার বাটি ঘষা হচ্ছে। শোনো না সুমিতাদি, সেই রাত দুপুরে আমার কি নাকাল অবস্থা! অত বড় মাছ কাটা, ধোয়া, তারপরে রান্না, তা প্রায় 10-12 রকমের পদ হয়ে গেল। সবই অবশ্য বিদেশি রান্না। আমার ছেলে মেয়েরা আবার বিদেশি রান্না ছাড়া মুখেই তোলে না। বাঙালিদের তো ইলিশের 2 পদই শুধু জানা, ওই ভাজা ইলিশ আর ভাপা ইলিশ। খেতে জানে বটে বিদেশিরা ইলিশ রোস্ট, ইলিশ কাবাব, ইলিশ কোরমা, বোনলেস ইলিশ, পাইনঅ্যাপেল ইলিশ, করলা ইলিশ, কত বলবো। আর এই এত রকম রাঁধতে গিয়েই তো। এতদিনে দিদুন মুখ খুললেন। বাবা, তুমি পারো বটে। ও মা, তা পারবো না কেন? আমি তো দিল্লিতে থাকতে একটা ফরেন ইনস্টিটিউশনে কুকারি কোর্স করেছি। আমার নিজের লেখা একটা বইও তো আছে। জানো সুমিতাদি, আমার লেখা রেসিপিগুলো এক জার্মান ভদ্রলোকের এত পছন্দ হয়েছিল যে তিনি নিজের খরচে ওই বইটার জার্মান ভাষায় একটা অনুবাদও বার করেছিলেন। এখনও ওদেশ থেকে বেশ ভালো রকমই রয়্যালটি আসে। ও মা, তাই? কখনো বলনি তো। একটু লাজুক হাসলেন দিদুনের বান্ধবী। কি আর বলবো, সামান্যই তো ব্যাপার। নেহাত কথাটা উঠল তাই। তুমি টিভি শো করো না কেন মল্লিকা? আজকাল তো প্রায় সব চ্যানেলেই রান্না নিয়ে অনুষ্ঠান থাকে। করেছি তো, অনেক টিভি শো করেছি। স্টার প্লাস, সোনি, জিটিভি এসব থেকে কতবার ডেকে নিয়ে গেছে। ছোট মাসিকে ফিসফিস করে বললাম। ওনার টিভি প্রোগ্রামটার নাম ছিল বোধহয় গুল আনলিমিটেড। চুপ, পাজি কোথাকার। আমাদের তখনও অবাক হবার অনেকটাই বাকি। গুলমাসি আবার ফিরে গেলেন সেই ইলিশ প্রসঙ্গে। মাছটার কি অপূর্ব স্বাদ দিদি, তোমায় কি বলবো। মনে হচ্ছিল যেন মাখন চিবোচ্ছি। আর হবে নাই বা কেন? আমার কর্তা যে মাছের চাট তৈরি করার সময় কৌটো কৌটো গাওয়া ঘি ঢালেন, আরও কত দামি দামি মশলাপাতি। এইসব খেয়েই তো মাছেদের শরীর অমন নরম তুলতুলে হয়ে যায়। তা যাই বলো সুমিতাদি, মাছ ধরার নেশায় কিন্তু খরচা আছে বিস্তর। ভদ্রমহিলাকে আমার একটা জীবন্ত ভলক্যানো মনে হচ্ছিল। ভেতরের জমে থাকা আবর্জনা একবার ছেটাতে শুরু করলে আর থামবার নামটি নেন না। দিদুন বললেন, তা অত বড় মাছটা তোমার কর্তা ছিপে গেছে তুলতে পারলেন? স্পষ্ট ইঙ্গিত ভদ্রমহিলার রোগা পাতলা স্বামীর দিকে, কিন্তু গায়ে মাখছে কে? ও মা, তা পারবে না কেন? মাছ ধরতে তো আর গায়ে জোর লাগে না, ওটা তো একটা আর্ট। জলের উপর ভেসে থাকা ফাতনার নড়াচড়া দেখেই বুঝে নিতে হয় মাছেদের গতিবিধি। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকা চাই। আমার কর্তার অবশ্য সেটা যথেষ্টই আছে। হাজার হোক জমিদার বাড়ির ছেলে তো, নিজেদের বাড়িতেই 10-12টা পুকুর। দিদুন
চোখ বড় বড় করলেন। বলো কি মল্লিকা, 10-12টা? ছোট মাসিকে বললাম, দিদুনের ডাইজেস্টিভ সিস্টেমটা দেখছি হেভি স্ট্রং। এরকম পেল্লায় পেল্লায় গুলগুলো দিব্যি হজম করে দিচ্ছেন তো। আমি হলে তো। তুই হলে কি করতিস? কি করতাম দেখবে বলেই পর্দা সরিয়ে দিদুনের ঘরে হুড়মুড় করে ঢুকে পড়লাম। হ্যাঁ দিদুন, তোমাদের এখানে বুঝি পুকুরে ইলিশ চাষ হয়? দূর পাগল, পুকুরে আবার ইলিশ চাষ হয় নাকি? দিদুনের মিঠে ধমক। তবে যে উনি বললেন ছিপ দিয়ে ইলিশ মাছ ধরেছেন ওনার। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আক্রমণটা ঠিক কোন দিক থেকে আসছে। ও মা, আমি আবার কখন বললাম উনি পুকুর থেকে ইলিশ ধরেছেন? উনি তো গঙ্গাতেই ছিপ ফেলেছিলেন, আমাদের এই নীলমণি ঘাটে। আমি তো ছিপ দিয়ে ইলিশ ধরা, তাও কিনা আমাদের এই নীলমণি ঘাটে, যেখানে 8 মাইল কাদা ভাঙলে তবেই গোড়ালি ডোবা জল। বাপরে, গুলের বহর বটে। কোনো রকমে হাসি চেপে ঘর থেকে বেরিয়ে এলাম। ছোট মাসি বলল, হলো তো থোতা মুখ ভোঁতা। মোটেই না, ওনার কথার অনেক কাটান ছিল। নেহাত বয়সে বড়, তাই না হলে মুখের ওপরই বলে দিতাম। আপনার এই গঙ্গায় ছিপ ফেলার গল্পটা এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। অমনি ভদ্রমহিলা বলে উঠতেন, অবিশ্বাস্য কিছু ঘটেছে বলেই না তোমাদের বলতে আসা। যে কেউ এ কাজ করতে পারলে তো কথাই ছিল না, নেহাতি আমার কর্তা বলে। ছোট মাসি হাসতে হাসতে লুটিয়ে পড়ল। গুলমাসি ততক্ষণে অন্য গল্প ফেঁদে বসেছেন। কাল কাগজে একটা খবর পড়ে এমন হাসি পেল সুমিতাদি, কি বলবো। আজকাল মানুষ এত পাবলিসিটি প্রিয় হয়ে পড়েছে না। ভাবো দেখি, সামান্য একটা পেয়ারা, মাত্র 500 গ্রাম ওজন, তারও কি না ছবি ছাপা হয়েছে কাগজে, একেবারে মালিকের ছবি, নাম, ঠিকানা সহ। আমার বাপের বাড়ির বাগানে তো অমন পেয়ারা হাজারে হাজারে, এক একটার কি সাইজ, যেন ভাদ্র মাসের তাল। কোনোটা 1.5 কেজি, কোনোটা 2 কেজি। কই, আমরা তো কোনোদিন ঢাক ঢোল পিটিয়ে জাহির করতে যাইনি। দিদুন বললেন, বলো কি মল্লিকা, 1.5-2 কেজির পেয়ারা? তবে আর বলছি কি, আর সেসব পেয়ারা যেমনই রসালো তেমনই শাঁসালো, খেলে মিছরির স্বাদ ভুলে যাবে। দিদুন গদগদ হয়ে বললেন, এবার তবে বাপের বাড়ি গেলে আমার জন্যে নিয়ে আসবে। আমার মেয়েটা আবার পেয়ারা খেতে বড্ড ভালোবাসে। জালে ফেসে যাওয়া পা ছাড়াতে ওস্তাদ গুলমাসি। তা নিয়ে আসবো খন, সামান্য কটা তো পেয়ারা। তবে দেখি কবে যাওয়া হয়, সংসারের যা ঝামেলা। তোমার আবার কি ঝামেলা মল্লিকা? ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, এখন তো তুমি ঝাড়া হাত পা। তা তো গেছে, কিন্তু ওই যে কর্তাটি, উনি তো একদমই ছুটি ছাটা নিতে চান না। খুব দায়িত্বশীল মানুষ তো, নইলে অতজন সিনিয়র অফিসারকে টপকে আজ বড় সাহেবের ডান হাত। তবে হ্যাঁ, ও রিটায়ার করার পরেই বাড়ি গেলেই আনবো।
বড় মুখ করে বলেছ যখন। আমার আর সহ্য হচ্ছিল না, দম আটকে আসছে। ছোট মাসির হাত ধরে হিড়ির করে টেনে আনলাম দিদুনের দরজার পাশ থেকে। এর একটা বিহিত করতেই হবে ছোট মাসি। ভদ্রমহিলা দিনের পর দিন গুলের জোয়ারে দিদুনকে নাকানি চোবানি খাওয়াবেন, এটা কিছুতেই চলতে দেওয়া যায় না। কি বিহিত করতে চাস সে তুমি আমার উপর ছেড়ে দাও। সাবধান, কোনো অসম্মানজনক কথা যেন ভুলেও বলে বসিস না। মা কিন্তু ভীষণ সিম্প্যাথেটিক ওনার প্রতি। সিম্প্যাথেটিক কেন? মার ধারণা এই ধরনের গুলবাজ মানুষরা আসলে একরকম মানসিক ব্যাধির শিকার, আর যে কোনো সুস্থ মানুষেরই উচিত অসুস্থ মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া। মাসির কথায় আমার ভেতরে টকবক করে জ্বলে ওঠা আগুনটা একটু যেন ঝিমিয়ে গেল। তবু বললাম, কিন্তু তাই বলে এত মিথ্যে? আমার কি মনে হয় জানিস, ভদ্রমহিলা মিথ্যের সাহায্যে যে আত্মপ্রচারটা করতে চান সেটা আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো। যশপ্রীতি বা আকাঙ্ক্ষা তো আমাদের সকলের ভেতরই কম বেশি থাকে, ওনার মধ্যেও আছে। অথচ ওই যশ অর্জনের জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা ওনার নেই। তাই মিথ্যের পাহাড় তৈরি করে মানুষের দৃষ্টি বা শ্রদ্ধা আকর্ষণের চেষ্টা, এটা এক ধরনের পাগলামো ছাড়া আর কি। ছেড়ে দে না। আমার ভেতরে ঝিমিয়ে যাওয়া উষ্মাটা আবার ফোঁস করে উঠল। ছেড়ে দিলেই হলো? এতে আমাদের কত লোকসান হচ্ছে বলো তো। লোকসান হচ্ছে মানে? বাহ, লোকসান হচ্ছে না? এই যে দিদুনের হাতে ভালো ভালো জলখাবারগুলো দিনের পর দিন চৌপাট হয়ে যাওয়া, এটা লোকসান নয় বলো? বাস রে, দারুণ চটে গেছিস মনে হচ্ছে। সে তুমি যাই বলো মাসি, ভদ্রমহিলার একটা ট্রিটমেন্টের প্রয়োজন, আর আমি মনে মনে ঠিক করেই ফেলেছি ওনাকে খুব শীঘ্রই একটা আয়না ট্রিটমেন্ট দেব। মাসির চোখ বড় বড়। আয়না ট্রিটমেন্ট? সেটা আবার কি রে? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, এমনকি আকুপাংচারের নাম পর্যন্ত শুনেছি, কিন্তু আয়না ট্রিটমেন্ট সেরকম কিছু শুনেছি বলে তো মনে পড়ছে না। এটা কি লেটেস্ট কিছু? মানে মিরার থেকে কোনো রিফ্লেক্ট করে টোরে? আমি গম্ভীর মুখে বললাম, আয়না ট্রিটমেন্ট হলো এই ধরনের গুলবাজ মানুষদের চিকিৎসা করার একটা দারুণ পদ্ধতি। এটা আমার নিজস্ব ইনভেনশন। আমার বিশ্বাস এই ওষুধে ভদ্রমহিলার রোগ পুরোপুরি সেরে যাবে। আর আমার এই সাকসেসের পরই দেখবে এই ওষুধের পেটেন্ট নেওয়ার জন্য বড় বড় ওষুধ কোম্পানিগুলোর মধ্যে হুড়োহুড়ি পড়ে যাবে। তখন কাগজে কাগজে হয়তো আমার সঙ্গে গুলমাসির ছবিও ছাপা হবে। রোগ মুক্তির সঙ্গে সঙ্গে দিদুনের বান্ধবীর এতদিনের স্বাদও মিটবে। ছোট মাসি ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হলো আমার কথার সারবস্তু আর মজা কোনোটাই তার বোধগম্য হলো না। শুধু মিনমিন করে বলল, দেখিস বাবা, এমন কিছু যেন করিস না যাতে ভদ্রমহিলার কোনো ক্ষতি হয়। মা তাহলে আর আস্ত রাখবে না। আমি মাসিকে আশ্বস্ত করে বললাম, ডোন্ট ওয়ারি, আয়না ট্রিটমেন্ট ইজ টোটালি হার্মলেস। সেবার বাবার বাড়ি থেকে ফিরেই আয়না ট্রিটমেন্টের ফর্মুলাটা সাজিয়ে ফেললাম। আমি তখন ক্লাস 8-এর ছাত্রী। আমাদের স্কুলে একটা পত্রিকা ছিল, গল্প, নাটক, কবিতা এসব নিয়ে সরস্বতী পুজোর দিন প্রকাশিত হতো। সেই পত্রিকার জন্য আমার কাছে একটা গল্প চাওয়া হলো। মনে মনে ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। শিরার ভেতর ওষুধ ইঞ্জেক্ট করার জন্য যেমন সিরিঞ্জ নামক একটা মাধ্যমের প্রয়োজন হয়, তেমন আমার আবিষ্কৃত আয়না ট্রিটমেন্টের জন্য এই পত্রিকা নামক একটা মাধ্যমের বিশেষ প্রয়োজন ছিল। আমি রাত জেগে একটা ছোট গল্প লিখে ফেললাম, নাম দিলাম গুলমাসি। সেই গল্পের মুখ্য চরিত্রে হুবহু এঁকে ফেললাম দিদুনের প্রতিবেশীকে, আর তার কাছে শোনা গুল গল্পগুলো একেবারে নিখুঁতভাবে বসিয়ে দিলাম গুলমাসির মুখে। আয়না ট্রিটমেন্টের ফর্মুলা অনুসারে ওষুধ একেবারে রেডি।
এবার শুধু রোগীর কাছে পৌঁছে দেওয়া দরকার। সেবার দোল উৎসবে চলে গেলাম মামার বাড়ি। ছোট মাসির সঙ্গে পরামর্শ করে এক মুঠো আবির আর পত্রিকাটা নিয়ে চলে গেলাম দিদুনের প্রতিবেশীর বাড়ি। হ্যাপি হোলি আন্টি! পায়ে আবির দিয়ে প্রণাম করে পত্রিকাটা হাতে ধরিয়ে দিলাম। লাজুক লাজুক মুখ করে বললাম, এটা আমাদের স্কুলের পত্রিকা, এতে আমার একটা গল্প আছে। ও মা, তাই? তুমিও লেখালেখি করো বুঝি? বাহ, খুব ভালো কথা। আমিও লিখতাম জানো, আনন্দবাজার পত্রিকায় আমার কত গল্প বেরিয়েছে। দেশ পত্রিকাতে দীর্ঘদিন লিখেছি। একবার স্টেটসম্যান পত্রিকার সানডে সংখ্যায় আমার একটা প্রবন্ধ ছেপেছিল, পুরো 2 পাতা। ভাবতে পারছো কি বিরাট কভারেজ! আসলে তখন তো এসব নিয়েই থাকতাম, নাম ডাকও ছড়িয়েছিল প্রচুর। তখন তোমার মেসোমশাইয়ের তো তেমন রোজগার ছিল না, আমার টাকাতেই সংসার চলতো। আমি চোখ দুটোকে টেনে টেনে যতদূর সম্ভব বড় করলাম। ও মা, আন্টি, আপনি তো সব দামি দামি কাগজেই লিখেছেন, কাটিং রাখা আছে নিশ্চয়ই? হ্যাঁ, সে তো আছেই, তবে এখনই বাপু দেখাতে পারবো না, একটু খুঁজে পেতে দেখতে হবে। আসলে অনেক দিন আগের ব্যাপার তো, বুঝতেই পারছো। এহেন চালাক মানুষের সঙ্গে পাল্লা দেওয়া আমার কর্ম নয়, তাই প্রসঙ্গ পাল্টালাম। এখন কেন লেখেন না আন্টি? একদম সময় পাই না রে, সংসারের যা ঝামেলা। তবে লিখতে না পারার জন্য মনটা কেমন খচখচ করে, অনেক দিনের অভ্যাস তো। তোকে আমার ছোটবেলার একটা গল্প বলি, শোন। আমার তখন 7-8 বছর বয়স, ওই সময় থেকেই লেখালেখি শুরু। আমাদের বাড়িতে একটা গরু ছিল, নাম ছিল মৌলি। ধপধপে সাদা রং, বড় বড় কালো চোখ আর ঘোরানো ঘোরানো দুটো শিং, অনেকটা হরিণের মতো। শিংয়ের এমন বাহার আমি আর দ্বিতীয়টি দেখিনি। একদিন দুপুরবেলা গোয়ালে বসে বসে তাকে নিয়েই একটা গল্প লিখে ফেললাম। সেই আমার প্রথম লেখা। গল্পটা কেমন হয়েছে জানবার জন্য ডাকে শরৎচন্দ্রকে পাঠিয়ে দিলাম। তখন তো ওনার খুব নাম ডাক, উনি তো পড়ে একদম মুগ্ধ। আমায় চিঠি দিয়ে জানালেন, তোমার গল্পটা একদম আদর্শ ছোট গল্প। তোমার লেখার স্টাইল যে কোনো লেখকের পক্ষে অনুকরণীয়। তুমি একদিন বিখ্যাত লেখিকা হবে, আমার বিশ্বাস। আমি তো চিঠি পেয়ে আহ্লাদে একেবারে আটখানা। ভাবো তো, অত বড় একজন মানুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়া কি চারটিখানি কথা? তারপর কি হলো জানো? আমিও তখন মনে মনে দিদুনের মতো কেমন যেন অসাড় হয়ে গেছি। মশারা হুল ফোটাবার আগে যেমন মুখের লালা মিশিয়ে জায়গাটাকে অসাড় করে দেয়, দিদুনের বন্ধুও ঠিক তেমনই ইনিয়ে বিনিয়ে মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে নিতে পারেন দেখলাম। তা না হলে আর একটা গুল গল্পের খপ্পরে পড়তে যাচ্ছি বুঝেও আমি কেন রিয়্যাক্ট করতে পারছি না। ওনার করুণ মুখের দিকে তাকিয়ে আমি ভিজে ভিজে গলায় বললাম, তারপর কি হলো আন্টি? উনি আঁচলে চোখ মুছে বললেন, তারপরই তো ওই মহেশ গল্পটা। ভাবা যায় অত বড় একজন লেখক শেষে কিনা। আমার তো তখন ছেড়ে দে মা হেসে বাঁচি অবস্থা। অতি কষ্টে হাসি চেপে বললাম, সে কি আন্টি, আপনি কিছু বলেননি ওনাকে? আন্টি মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, খেপেছ? সামান্য একটা গল্পের জন্যে আমি ঝগড়া করতে যাব? কে কত নেবে নিক না। আরে বাবা, গল্পের ভাণ্ডার তো আমার মগজে। একবার কাগজ কলম নিয়ে বসলেই ঝরঝর করে বেরিয়ে আসবে। মনে মনে বললাম, দাঁড়াও, তোমার ওই গল্পের ভাণ্ডারে আমি যদি একটা জাম্বো তালা না ঝুলিয়ে দিয়েছি তো। মুখে বললাম,
আর চলি আন্টি, আমার গল্পটা পড়ে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কালকেই যাব তোমাদের বাড়ি। এরপর আরও 15 দিন মামার বাড়িতে ছিলাম। তার মধ্যে একদিনও দিদুনের বান্ধবী মুখ দেখাননি। দিদুন একদিন বললেন, মল্লিকার কি ব্যাপার বলতো, অনেক দিন আসছে না, অসুখ বিসুখ করেনি তো? ছোট মাসি বললে, অসুখ করা তো দূরের কথা মা, ওনার পুরনো অসুখটাই ভালো হয়ে গেছে। তোমার নাতনি ওনাকে এমন এক আয়না ট্রিটমেন্ট দিয়েছে না। মানে? দিদুনের চোখ বড় বড়। মানে বুঝতে পারবে, তোমার নাতনির লেখা এই গল্পটা পড়ো বলেই দিদুনের হাতে পত্রিকাটা ধরিয়ে দিয়ে আমরা দুদ্দার করে ওপরে। সেদিন বিকেলে জলখাবারে আমরা যে দিদুন স্পেশাল গাজরের হালুয়া পেয়েছিলাম, তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল দিদুনের হাঁপ ছেড়ে বাঁচার ছবিটা।